সংস্কার কমিশন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত ইত্যাদি যে শব্দগুলো যার প্রথম শুরু হয়েছে সংস্কার, এটি এখন বিতর্কের তুঙ্গে। এখনো পর্যন্ত সংস্কার শব্দটি গালিতে রূপান্তরিত। আগামী দিনে এই সংস্কার যে শব্দটি এটি যেন গালিতে পরিণত না হয়, এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরতি দোয়া জানাচ্ছি। কিন্তু এটা নিয়ে বিতর্ক কিন্তু হচ্ছে। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতির ছাত্র হিসেবে, ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে যতটুকু বুঝেছি, এগুলো সবই নিষ্ফল, সময় ক্ষেপণ করা এবং অশ্বরী প্রসব করার মতো একটি অবস্থা, ঘোড়ার ডিম এরকম। মানে এইগুলো করা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু এগুলো কোনো ফল বয়ে আনবে না, এগুলোর বস্তুগত কোনো মূল্যমান থাকবে না, এগুলো কাগজে বাঘ কিংবা নেহায়েত গল্পগুজব, খোশ গল্প, আগামী দিনের রঙ্গরসের কাহিনী হবে বলেই আমার কাছে কেন যেন সন্দেহ হয়ে আসছে প্রথম। এই কারণে কি হলো, আমি এই সংস্কার নিয়ে তেমন কোনো কথাবার্তা বলি, এই সংস্কার নিয়ে কোনো মন্তব্য করিনি, আশাবাদও ব্যক্ত করিনি, নিরাশা ব্যক্ত করি। এর কারণ হলো, আপনি যখন কোনো একটা বিষয়ে বুঝবেন যে এটি সত্যিকারের অর্থে একটি ডিম্ব বা ঘোড়ার ডিম, যার কোনো অস্তিত্ব নেই এবং এটি সম্ভব, তখন আপনি ঘোড়ার ডিম নিয়ে কেউ কখনো রচনা লেখে, ঘোড়ার ডিমের রং কেমন, ঘোড়ার ডিমের আকার কেমন, ঘোড়ার ডিম ভাজি করে খাবেন না সেদ্ধ করে খাবেন, তো এটি কি তিতা লাগে নাকি এটি সুমিষ্ট, এটি যেমন আপনি চিন্তা করবেন না, একইভাবে যখন আপনি একটা কর্মকাণ্ড বা একটা পরিবেশ পরিস্থিতি বা এটি প্রক্রিয়া, এটির পরিণতি সম্পর্কে আপনি নিশ্চিত হবেন, তখন সেই ব্যাপারে আপনার কোনো আগ্রহ থাকবে। তো এখন আমি ভুল হতে পারি বা আমার ভ্রম হতে পারে, সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই রাজনীতি সম্পর্কে আমার যতটুকু ধারণা, এবং এই ধারণা আপনি ফেলে দিতে পারবেন না। 2001 সনে সরাসরি এমপি প্রার্থী হিসেবে রাজনীতির জীবন যে শুরু করেছি, তো সেটাও কত বছর হয়ে গেল, প্রায় 25 বছর। তো এই 25 বছর থেকে এ পর্যন্ত দেশকে যেভাবে দেখে এসেছি, সেক্ষেত্রে যদি আমাকে কেউ সরাসরি বদ্ধ উন্মাদ হিসেবে সার্টিফিকেট না দেয়, বা আপনাদের কারো যদি মনে হয় যে এই লোকটি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, অসুস্থ, তা না হলে আমি যে কথাগুলো বলছি সেই কথার সঙ্গে আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার সফলতা, আমার দৃষ্টিভঙ্গি এবং আমার বিবেচনা শক্তি জড়িত। কাজেই আমি যেভাবে এই সংস্কারকে মূল্যায়ন করার চেষ্টা করছি, আপনি ইচ্ছা করলে এটাকে ফেলে দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সব ক্ষেত্রে আমার চেয়েতে বেটার অবস্থানে না থাকে। সফলতা, সার্থকতা, অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা সব ব্যাপারে আমার চাইতে আপনার অবস্থান এবং আপনার পদ পদবি যদি অধিকতর যোগ্যতা সম্পন্ন না হয়, সেক্ষেত্রে আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন। তো এই জন্য আমি বললাম যে আমি যেহেতু বুঝেছি যে এগুলো একটা ডিম্ব দেবে, এই জন্য এগুলো নিয়ে আমি কখনো আগ্রহ প্রকাশ করিনি। এবং আগ্রহ প্রকাশ না করার কারণে কি হলো, আমি করিনি, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ এটি নিয়ে তেমন কোনো প্রথমে আগ্রহ দেখালেও পরবর্তী তাদের সেই আগ্রহটা থাকে। এরপরে এদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে যে যার মতো করে, কেউ ভদ্রভাবে, কেউ অভদ্রভাবে, কেউ রাগান্বিতভাবে তারা সমালোচনা করে। এবং এই সংস্কার কর্মের সঙ্গে যারা জড়িত প্রায় সবাই আমার খুব ঘনিষ্ঠ, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, উঠা বসা তাদের সবার সঙ্গেই আছে। তো তাদেরকে ব্যক্তিগতভাবে কোনো কথা বলাটাও আমার জন্য আসলে খুবই বিব্রতকর। কিন্তু অনেকেই হয়তো তাদেরকে নিয়ে খুব নিষ্ঠুর মন্তব্য করেছেন, অনেকের সঙ্গে তাদের সেই সখ্যতা নেই। আমরা এক টেবিলে বসে খেয়েছি, তারপরে একসাথে চলেছি, হয়তো কারো স্ত্রীর সঙ্গে বা কারো স্বামীর সঙ্গে, কারো বাবার সঙ্গে, কারো ভাইয়ের সঙ্গে আমার ওইরকম একটা সুসম্পর্ক ছিল এবং এখনো আছে। তো এই কারণে কি হলো যে আমি এখানে নীরব থেকেছি। কিন্তু আমার এটা নিয়ে যদি গুরুত্ব থাকতো, আগ্রহ থাকতো, তাহলে আমি অবশ্যই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরকম সংস্কার কমিশনগুলো বেশ কয়েকটা কাজ করছে এবং অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্টগুলোর মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়, তারপরে সংবিধান সংক্রান্ত বিষয়ের যে সংস্কার প্রতিবেদন, এটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দরবারে পেশ করা হয়েছে এবং এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা, এবং এই আলোচনারও কোনো ফলাফল। কারণ হলো, আমি আগেই বলেছি যে এই যে সংস্কারগুলো, এগুলো বাস্তবায়ন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এগুলো দেখতে খুবই সুন্দর, শুনতে আরও সুন্দর। যারা নির্বাচন সংস্কার কমিটিতে ছিলেন তারা মোটামুটি আমেরিকার মডেলটিকে মাথায় রেখে, 2 বছরের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তারপরে একই ব্যক্তি পার্টি প্রধান হতে পারবেন না, সংসদীয় দলের প্রধান হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, 3টি ভিন্ন জায়গাতে থাকবে। তারপর কোনো একটি এলাকাতে নির্বাচন যদি বৈধ হতে হয়, সুষ্ঠু হতে হয়, কম করে 40% ভোটার সেখানে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোটে অংশগ্রহণ করতে হবে, আদারওয়াইজ সেটি বাদ হয়ে যাবে। তো ইত্যাদি নানা রকম সুন্দর সুন্দর কথা সম্বলিত একটি সংস্কার প্রতিবেদন
দেওয়া হয়েছে এবং এখানে আমেরিকার আদলে 4 বছর মেয়াদ দেওয়া, তো যেখানে আমাদের জন্য আমেরিকার চাইতেও সবচেয়ে গ্রহণীয় যে প্রেসিডেন্টস উদাহরণগুলো সেটা হলো ভারত, দ্বিতীয়ত পাকিস্তানে। এর কারণ হলো আমেরিকার যে কালচার, সংস্কৃতি, এটার সঙ্গে আমাদের মিল। এমনকি আপনি ধরুন আমাদের যে হাইকোর্টে যে বিচারগুলো হয়, সেই বিচারে ইংল্যান্ডের একটা কোর্টের রায়, প্রিভি কাউন্সিলের একটা রায়, কিংবা ধরুন আমেরিকার মার্কিন সুপ্রিম কোর্টের একটা রায়, ওটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের যে কোনো একটা রায়, এলাহাবাদ হাইকোর্টের একটা রায়, দিল্লি হাইকোর্টের একটা রায়, বা কলকাতা হাইকোর্টের একটা রায়, তারপরে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়, এটি আমাদের আদালতে বেশি বিবেচিত হয়। এর কারণ হলো আইন, বিচার এবং রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কাস্টম, মানে কাস্টম মানে প্রথা। তো প্রথাটা তৈরি হয় বা প্রতিষ্ঠিত হয় মানুষের শারীরিক গঠন, খাদ্যের অভ্যাস, তাদের জীবনের যে আচরণ, পোশাক আশাক, এইগুলোর উপর ভিত্তি করে প্রথা হয় এবং সেই প্রথার উপর ভিত্তি করে কিন্তু আইন তৈরি হয়, কাস্টম তৈরি হয়। তো ইউরোপের যে প্রথা, ইউরোপের যে জীবন আচরণ, সেই অনুযায়ী সেখানে তাদের আইন কানুন। আর আমাদের পাক ভারত উপমহাদেশে যে প্রথা, তার উপর ভিত্তি করে আমাদের যে ইন্ডিয়ান সিভিল প্রসিডিওর কোড বা ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ল অফ কন্ট্রাক্ট, তো এটার উপরে একটা আইন এবং বিধি গড়ে উঠেছে এবং সেই আইনের উপর ভিত্তি করে আমাদের যে রাজনীতির যে কৃষ্টি এবং কানুন এবং নির্বাচনের যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু এভাবে আসছে। কাজেই ইউরোপের কোনো বিষয় সেটা যত ভালো হোক না কেন, ওটা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে যতটা না কষ্ট হবে, তার চেয়ে ভারতের যে কোনো একটা ভালো বিষয় কিংবা পাকিস্তানের যে কোনো একটা ভালো বিষয়, আরও যদি ভালো বলি কলকাতার যে কোনো একটা ভালো বিষয় 1 মিনিটে আমরা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে পারব। এক্ষেত্রে এই সংস্কারে, বিশেষ করে নির্বাচন সংস্কারে যে মডিউলগুলো ব্যবহার করা হয়েছে, পুরোটাই আমেরিকান মডিউল, অ্যাবসলিউটলি আমেরিকান মডিউল, যেগুলো বাস্তবে এসে অশ্বডিম্ব, আমি আবার বারবার শুধু অশ্বতে চলে যাচ্ছি, অশ্ব এবং অশ্ব একটা আলাদা, তো সেটি অশ্বডিম্ব প্রসব করে। দ্বিতীয়ত, যারা সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংস্কার কমিটি, তারাও তাদের রিপোর্ট দিয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আমাদের মূল সংবিধানের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। দেশের নাম সেই প্রজাতন্ত্রের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী পরিবর্তে জনগণ তন্ত্র, এইরকম নামের প্রস্তাব দেওয়া হয়েছে। তো এগুলোর সবকিছুর সঙ্গে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, জনগণকে বড় করার চেষ্টা করা হয়েছে। পিপলস রিপাবলিক, যেটা সেই পিপলস রিপাবলিকের বঙ্গানুবাদ করা হয়েছে, এখানে নাথিং, কোনো পরিবর্তন করা হয়, মানে আমাদের এখন যে নামটা আছে ইংরেজিতে পিপলস রিপাবলিক, সেটিকে গণপ্রজাতন্ত্রী না বলে গণযন্ত্রতন্ত্র, পিপলস এবং রিপাবলিক, এই দুটো শব্দকে জন এবং গণ এইভাবে করা হয়েছে। আর রিপাবলিক মানে ওখানে আগে যেভাবে প্রজা ছিল, তো এখন প্রজা যে শব্দটি, এটা হলো স্লেভ বা সাবজেক্ট, এটির মাঝামাঝি একটা শব্দ। এটা যখন কোনো একটা দেশে অ্যাবসলিউট রাজতন্ত্র থাকে, সেই রাজতন্ত্রের অধীনে প্রজাদের যখন কোনো সত্ত্ব থাকে না, জমির উপর মালিকানা থাকে না, তারা ইজারা নিয়ে, পাট্টা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তারপরে জায়গা সম্পত্তির মালিক হয়। এমনও সময় গেছে যে নিজেদের স্ত্রী সন্তানের উপরও অনেক রাজতন্ত্রে প্রজাদের ক্ষমতা ছিল।